ফাইন, রেকর্ডিংটা অন করে নিলাম। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম সেটা নিয়ে একটু কথা বলে দেন আমরা আজকে সামনে আগাবো। তো আজকের ক্লাসটাও আসলে কমপ্লেক্স নাম্বারের যে প্রতিটা ক্লাস, সেই প্রতিটা ক্লাসের সাথে আসলে বেসিক কিছু জিনিস জড়িত থাকে, কারণ এর ব্যাপ্তি, কমপ্লেক্স নাম্বারের বিশালতাটা এতটাই বড় যে আসলে কখনোই একটা ক্লাসে আমরা মানে বা একসাথে কমপ্লেক্স নাম্বারের বেসিকটা দেওয়া সম্ভব নয়, কখনোই এটা পসিবল হয় না। তো সেই জন্য আমরা ভেঙে 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 কমপ্লেক্স নাম্বারের বেসিক গুলো দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে যে আমাদের আর্গুমেন্ট নিয়ে আমরা ক্যালকুলেশন শিখেছি। তার আগের ক্লাসে আমরা শিখেছি মডুলাস নিয়ে ক্যালকুলেশন। সো লাস্ট ক্লাসে আমরা পোলার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েও শিখেছি, এবং তার ফলে আমরা আর কি লাস্ট ক্লাসে 3 নম্বর অঙ্ক সলভ করতে পেরেছিলাম, যেখানে আমাদের 3টা ভ্যালু বের করতে বলে। নাম্বার 1 ইজ পোলার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পোলার আকৃতিতে প্রকাশ করা, মডুলাস নির্ণয় করা এবং আর্গুমেন্ট নির্ণয় করা। এখন আর্গুমেন্ট নির্ণয়, এখানে যে কয়জন স্টুডেন্ট ক্লাস করেছে তার মধ্যে যদি একটা মানুষও আর্গুমেন্ট, একজন করেছে, আমি তার নাম বলতেছি না, তো একজন করেছে আর্গুমেন্ট নির্ণয় করেছে, এবং সে সাথে সাথে একটা আর্গুমেন্ট নির্ণয় করতে যে প্রবলেমে পড়ছে, আমি 2টা অঙ্ক দেখাইছি, তারপর আর অঙ্ক দেখাইনি। তো পরবর্তী অঙ্কগুলো করতে গিয়ে সে প্রবলেমে পড়ছে এবং সে আমার সাথে ডিরেক্টলি শেয়ার করছে যে প্রবলেমটা কি, এবং আমি তাকে সলিউশনও দিছি একটা, এবং সেই প্রবলেমটা নিয়ে আজকে কথা বলবো। বাট আই এম সরি টু সে, আর একটা মানুষও আমার সেই আর্গুমেন্ট নিয়ে আর কোনো অঙ্ক সামনে আগায়নি, এবং দ্যাটস ওয়াই তারা প্রবলেমেও পড়েনি, এবং তার ফলাফলে তারা আমার সাথে আর কোনো কমিউনিকেটও করেনি। তো ইন শর্ট যেটা বোঝা যাচ্ছে যে আসলে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো আসলে শুধুই নিচ্ছি আসলে আহ আমি, আমার স্টুডেন্টরা যারা আছে তাদের সিরিয়াসনেসের যথেষ্ট অভাব আছে। আমি কোন পরিস্থিতিতে থেকে আপনাদের আসলে ক্লাস নিচ্ছি এটা আসলে আপনারা কিভাবে মানে জানেনও না, বুঝবেনও না কখনো। সো আমরা এটা আসলে আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না যে আপনারা একদমই কোনো রকমের গা ছাড়া ভাবে করবেন। যাই হোক, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে লাস্ট ক্লাসে আমরা আর্গুমেন্ট নির্ণয় করেছি দুটি প্রসেসে। সো ফার্স্ট প্রসেস হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা 4টা পার্ট দেখেছি, অ্যান্টি ক্লকওয়াইজ আর্গুমেন্ট নির্ণয় করেছি, এবং আরেকটা পার্ট হচ্ছে আমরা ক্লকওয়াইজ আর্গুমেন্ট নির্ণয় করেছি। এবং আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে দুটোই সঠিক, ইটস 100% ট্রু দ্যাট আমরা ক্লকওয়াইজ আর্গুমেন্টে যাব আর অ্যান্টি ক্লকওয়াইজ যাব। ম্যাথমেটিক্যালি এটা দুটোই কারেক্ট, এখানে কোনো রকমের কোনো সন্দেহ নেই, ম্যাথমেটিক্যালি দুটোই কারেক্ট। সো দুটোই যদি কারেক্ট হয় তাহলে আসলে আমাদের উত্তরে কিন্তু ভিন্নতা চলে আসে। ম্যাথমেটিক্যালি দুটোই যদি কারেক্ট হয় তাহলে আমাদের উত্তরে ভিন্নতা চলে আসে। উত্তরে ভিন্নতা বলতে গেলে প্রথম চতুর্ভাগকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে যে কোণের মানটা পাই, কিন্তু ক্লকওয়াইজ গেলে কোণের মানটা সেটা থাকে না। তাহলে আমাদের যেহেতু বারবারই বলছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ম্যাথমেটিক্যালি দুটোই কারেক্ট, তাহলে এর মধ্যে ঝামেলাটা কোথায়? এর মধ্যে ঝামেলা নেই, বেসিক্যালি এর মধ্যে কোনো ঝামেলা নেই, দুটোই কারেক্ট। বাট আমাদের এখানে একটা প্রেফারেন্স রয়েছে। প্রেফারেন্স শব্দটা একটু খেয়াল করো, ম্যাথমেটিক্স এই জিনিসটা খুব বেশি ব্যবহার হয়। এক বা একাধিক নিয়ম থাকলেও আমরা কিছু কিছু জিনিস আসলে পছন্দ করি, প্রেফার করি। সেই প্রেফারেন্স বা আমাদের পছন্দ বিষয়টা হচ্ছে আমাদের না, বেসিক্যালি টিচারদের বা সিনিয়র যারা লেকচারার রয়েছে বা যারা বাইরের বই লিখে তাদের একটা প্রেফারেন্স হচ্ছে বা পছন্দ হচ্ছে যে আমরা ছোট অ্যাঙ্গেল, দ্যাট মিনস এই যে রোটেশন, সেই রোটেশনের সময় আমরা ছোট অ্যাঙ্গেল বা কোণ কম কোণে যদি আমরা যাই আর কি, কম রোটেশন কম সো কম রোটেশন গেলে আমরা ছোট অ্যাঙ্গেল পাবো বা কম অ্যাঙ্গেল পাবো, রাইট? সো আমাদের প্রেফারেন্স বা সিনিয়র টিচারদের প্রেফারেন্স বা গাইড বা বলো যেটাই বলো, সবার প্রেফারেন্স বা পছন্দ হচ্ছে ছোট অ্যাঙ্গেল বা কম রোটেশনে
নির্ণয় করা। কি আর্গুমেন্ট, কেন, এর পিছনেও একটা কি রয়েছে, যুক্তি রয়েছে। এটার পিছনে একটা যুক্তি রয়েছে, সেই যুক্তিটা হচ্ছে মুখ্য মানের প্রিন্সিপাল, সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। তার আগে ফ্যাক্ট অফ অল, ছোট অ্যাঙ্গেল এবং কম রোটেশন যদি আমরা ব্যবহার করি তাহলে আসলে আমাদের ঘটনাটা কি দাঁড়ায়। ঘটনাটা দাঁড়ায় যে সাপোজ আমি এখানে অনেক সংক্ষিপ্ত করে আসলে অঙ্কন করার চেষ্টা করি। যদি আমি প্রথম চতুর্ভাগকে নিয়ে ডিসাইড করি, সো তার আগে বলেন আমার সাউন্ড এবং নেটওয়ার্ক এই দুইটা কি ক্লিয়ার আসতেছে কিনা, এইটা একটু মেক শিওর করুন। সাউন্ড এবং নেটওয়ার্ক এই দুইটা কি ক্লিয়ারলি আসছে? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ফর দ্যাট। সো এর বেশি কিছু তো আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না, ওই জি স্যার বলা ছাড়া, কারণ হোমওয়ার্ক তার আপনারা করবেন না কখনোই। যাই হোক, এতটুকু করছেন তাতেই আমি ধন্য। যেটা বলছিলাম যে আমরা প্রথম চতুর্ভাগের কথা যদি বলি, যে আমরা আমাদের বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষের ভিতরে আমরা যদি প্রথম চতুর্ভাগের কথা বলি, সো প্রথম চতুর্ভাগে আমরা দুইটা ওয়েতে যেতে পারি। আমি ছোট ছোট করে দেখাচ্ছি। প্রথম চতুর্ভাগে আমরা দুইটা ওয়েতে যেতে পারি, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং আরেকটা হচ্ছে ক্লকওয়াইজ। মানে ধনাত্মক বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা দুই ভাবে যেতে পারি। এবং আবারও বলছি, দুটি ম্যাথমেটিক্যালি কারেক্ট, দুটি ম্যাথমেটিক্যালি কারেক্ট, বাট আমাকে যে কোনো একটা আমাদের পছন্দ করে নিতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটাকে পছন্দ করে নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা সবচেয়ে কম কোণ বা কম রোটেশন যেই দিকে ঘূর্ণনের ফলে হয় সেই জিনিসটাকে আমরা বাছাই করে নিই। তাহলে সে খেয়াল করি, আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, যে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কম কোণ পাচ্ছি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে আমরা কম কোণ পাচ্ছি। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ধনাত্মক দিক থেকে যদি আমরা ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাই তাহলে প্রথম চতুর্ভাগে আমরা সবচেয়ে তাড়াতাড়ি বা সবচেয়ে কম ঘূর্ণনের কারণে এই নাম্বারটা a প্লাস bi এর কাছে পৌঁছাতে পারছি। ফাইন। সো সেকেন্ড কোয়াড্রেন্ট, বাকিটা তোমরা অলরেডি বুঝে গেছো আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি। যে সেকেন্ড কোয়াড্রেন্টের কথা যদি বলি, সো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি দেখা যাচ্ছে, যে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার একটা জটিল সংখ্যার জন্য আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘূর্ণন করি তাহলে আমাদের কম পরিমাণ কোণ যেতে হবে, এবং যদি ঘড়ির কাঁটার দিকে আমরা ঘূর্ণন করি তাহলে আমাদের বেশি পরিমাণ কোণ যেতে হবে। বাট আমাদের প্রেফারেন্স হচ্ছে কম পরিমাণ কোণ, আমাদের প্রেফারেন্স হচ্ছে কম পরিমাণ কোণ। সো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রেও আমরা আসলে প্রেফার করতেছি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা প্রেফার করতেছি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন কে। সো থার্ড কোয়াড্রেন্টে যদি চলে যাই, সো বুঝতেই পারতেছো থার্ড কোয়াড্রেন্টের কারণে আমরা আসলে কাকে চয়েস করে নিব, ডেফিনেটলি আমরা ক্লকওয়াইজ কে চয়েস করে নিব। সো থার্ড কোয়াড্রেন্টে যদি আমরা একটা সংখ্যা এর গ্রাফ পাই তাহলে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের ক্লকওয়াইজ রোটেশনে আমরা কাছাকাছি মানে দ্রুত যেতে পারতেছি সেই সংখ্যাটার কাছে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমাদের কি বেশি ঘুরতে হচ্ছে, বেশি রোটেট করতে হচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমরা থার্ড কোয়াড্রেন্টের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করব ক্লকওয়াইজ। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, দুটোই কিন্তু সঠিক, দুটোই কিন্তু সঠিক। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই সঠিক, বাট দুটোর ভিতরে যখন আমাকে একটা চয়েস করে নিতে হবে সেক্ষেত্রে আমরা কম রোটেশন বা ছোট অ্যাঙ্গেলটাকে চয়েস করে নিব। স্বাভাবিকভাবেই যদি আমি এই প্রশ্নের একটা লজিক দিতে চাই, যে ম্যাথমেটিক্যাল লজিক বাদ দিয়ে যদি একটু ফালতু লজিক দিতে চাই, সেই ফালতু লজিকটা হবে এরকম, যে আমরা আসলে কোনো একটা ডিস্টেন্স একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য সবচেয়ে মিনিমাম কস্ট, মিনিমাম পরিশ্রম বা মিনিমাম খরচ করে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে চাই সবসময়। সো আমরা যদি এক কম খরচে কম সময়ে কম যাতায়াত করে কম পরিশ্রমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি তাহলে আমরা বেশি পরিশ্রম কেন করতে যাব? ঠিক আছে, দিস ইজ এন উইয়ার্ড এক্সাম্পল, বাট আমাদের ম্যাথমেটিক্যাল একটা লজিক রয়েছে, সেটা আমি একটু পরে দিচ্ছি। তো ফাইন, আমরা একই প্রসেসে যদি ফোর্থ কোয়াড্রেন্টের কথা কল্পনা করি, সো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা দেখব যে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে আমাদের কম সময় লাগবে, এবং যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তাহলে আমাদের অনেক বেশি সময় এবং অনেক বেশি কোণ ঘুরতে হবে, অনেক বেশি জায়গা ঘুরতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রেও আমাদের ঘুরতে হবে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে আমরা একটা সামারি করতে পারি যে আমাদের প্রথম দুইটা চতুর্ভাগের ক্ষেত্রে
প্রথম দুইটা চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যেতে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং তারপরের দুটো চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যেতে হচ্ছে ক্লকওয়াইজ, রাইট? এখন আমরা যদি সূত্রটা লাস্ট ক্লাসে শিখেছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য 4টা এবং ক্লকওয়াইজের জন্য 4টা। আবার এই জিনিসটা আমি আবারও বলছি, এটা কিন্তু আমাদের এমসিকিউ সৃজনশীলের জন্য প্রযোজ্য, কিন্তু এটা কিন্তু আরো একটা জিনিস বলতে হয়, আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো আমাদের কিন্তু পেঁচাতে পারে। অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো কিন্তু আমাদের কনফিউজড করতে পারে, যে আমাদের থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে আমার ক্লকওয়াইজ যাওয়ার কথা, বাট উত্তরটা অ্যান্টি ক্লকওয়াইজ করে আমাকে একটা এমসিকিউ দিতে পারে। তো এই জন্যই আমি আসলে বিস্তারিত কোনটা পসিবল না এভরিথিং আসলে আলোচনা করে নিয়েছি। সো ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘুরতে হবে, তার মানে যে অ্যান্টি ক্লকওয়াইজ পসিবল না, ব্যাপারটা তা নয়। অ্যান্টি ক্লকওয়াইজ পসিবল, বাট সেটাকে আমরা প্রেফার করি না, পছন্দ করি না। সো এখন আমি যদি আবার একটু আগের দিনের লেকচারকে যদি একটু সামারাইজ করতে চাই, সো ফার্স্ট সেকেন্ড আমরা যে রুলস গুলো শিখেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থের কথা যদি আমরা বলি, আমাদের 4টা চতুর্ভাগ রয়েছে। সো 4টা চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয়ের জন্য আমাদের সূত্রগুলো কি প্রয়োজন? আমাদের সূত্রগুলো প্রয়োজন, প্রথম চতুর্ভাগের জন্য আমাদের সূত্র প্রয়োজন tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ। আমরা কিন্তু লাস্ট ক্লাসে মডুলাস কেন ব্যবহার করেছি সেটারও কোনো ব্যাখ্যা দেইনি, তো সেটারও একটা ব্যাখ্যা আমি আজকে দিয়ে দিব। সো প্রথম চতুর্ভাগে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, প্রথম চতুর্ভাগের জন্য। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা ক্লকওয়াইজ ঘুরবো, এবং চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা আসলে ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে আসলে সূত্রগুলো কি দাঁড়ায়? সূত্রগুলো দাঁড়াচ্ছে tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ, এবং এখানে তারপরে সেকেন্ড ঘরে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে 180 ডিগ্রি, অথবা পাই লিখতে পারি, হ্যাঁ, মাইনাস tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ। সো এই দুটো হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পেলাম, এবং আমরা জানি ক্লকওয়াইজের পূর্বে সবার প্রথমে একটা মাইনাস বসবে, সূত্রের শুরু সবার প্রথমে একটা মাইনাস বসবে। তো থার্ড কোয়াড্রেন্টে যদি আমাদেরকে ক্লকওয়াইজ রোটেট করতে হয়, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ। এবং ফোর্থ কোয়াড্রেন্ট চতুর্থ চতুর্ভাগে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ। এই সূত্রগুলো আমরা সচরাচর এমসিকিউ এবং সৃজনশীলের জন্য আমরা এই সূত্র 4টা মনে রাখবো, ব্যবহার করব। আমাদের এটাতে ব্যবহার করলে সুবিধাটা ভালো হবে, আমরা ভালো মতো করে বুঝতে পারবো। আমার এতটুকু পর্যন্ত কি কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? ওকে, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে এখানে একটা জিনিস বলেছিলাম, যে এই কাছাকাছি আসার পিছনে একটা আমরা লেম যুক্তি দেখিয়েছি, সেই লেম যুক্তিটা হচ্ছে আমাদের কষ্ট কম হবে, বাট ম্যাথমেটিক্যাল লজিকটা কি? হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্যাল কি লজিকের কারণে আমরা কাছাকাছি রোটেশনটাকে গ্রহণ করছি, দূরের রোটেশনটাকে আমরা গ্রহণ করছি না, সেই লজিকটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। তা আমরা এখন যে কনসেপ্টটা দেখতে চাচ্ছি, সেই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে রোটেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান। স্যার, প্রিন্সিপাল ভ্যালু বলেন। স্যার যদি কোনো কিছু উল্লেখ না করা থাকে যে কোনটা দিয়ে করতে হবে না করতে হবে, তখন যদি আমি আমার মতন করে করি তখন নাম্বার কি কেটে দিবে? আমি আবারও বলছি স্যার, আমি কিন্তু একবার বলে দিয়েছি যে আমরা যে কোনো ভাবে করি না কেন ম্যাথমেটিক্যালি সেটা কারেক্ট, এবং ট্রুলি স্পিকিং স্যার যদি খুব বেশি আপনার সাথে কোনো ঝামেলা না থাকে, তাহলে সবাইকে নাম্বার দিতে সে বাধ্য, কারণ আমি বারবারই বলছি ম্যাথমেটিক্যালি দিস ইজ কারেক্ট। বাট বিভিন্ন জায়গায় ওই যে বললাম, আমাদের অনেক কিছু কিন্তু প্রেফারেন্সের উপরে, মানে দীর্ঘদিন যাবত হয়ে আসছে, দ্যাটস ওয়াই আমরা সেই জিনিসটা ফলো করি। সো এই ধরনের অর্থোডক্স চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে আছে। সো দ্যাটস ওয়াই বলা যায় এরকম, যে আমি যেভাবে শিখে আসছি তোমাকেও সেভাবে করতে হবে, এই মেন্টালিটিটা অনেকের মধ্যে আছে। তো সেই জন্য আমি বলবো যে যেটা আমাদের টিচাররা প্রেফার করে, যেভাবে আমাদের গাইড বই বা অন্যান্য যে কোনো কিছু লেখা, সেই জিনিসটাই আসলে ফলো করাটা পরীক্ষার জন্য উচিত। সো আমি কিন্তু শুরু থেকে পরীক্ষার কথাটা বলিনি বা কিভাবে করা উচিত সেটা বলিনি, আমি কিন্তু আগে শিখিয়েছি কোনটা আসলে সত্য, তারপরে আমি বলেছি যে তুমি সত্য হলেও পরীক্ষার জন্য এইভাবে ফলো করো, বাকিটা তোমার ইচ্ছা। ফাইন। প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানের কথা যেটা বলতেছিলাম, যে এটা একটু
যেটা হচ্ছে লজিক, স্যাররা কি লজিক দেয় সেই লজিকটা নিয়ে আমি একটু কথা বলি। স্যারদের পিছনেও তো লজিক আছে, স্যাররা তো ভুল বলছে না, তারা আমার চেয়ে ডেফিনেটলি অনেক এডুকেটেড। তাদের একটা লজিক আমি তোমাদেরকে সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে সাইন ইনভার্স হাফ যদি এটা হয়, তাহলে সাইন ইনভার্স হাফ এটা কত ডিগ্রি? ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারো, না করলেও তোমরা মোটামুটি কিন্তু জানো যে সাইন ইনভার্স হাফ হবে হচ্ছে 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান হাফ। এটাতে বলতে কোনো সমস্যা থাকে না, ঠিক আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, কেউ যদি বলে যে স্যার সাইন ইনভার্স হাফ এটা 30 ডিগ্রি, কথা ঠিক আছে, হ্যাঁ, ক্যালকুলেটরেও যদি আপনি প্রেস করেন তাহলে সাইন ইনভার্স হাফ 30 ডিগ্রি আসবে। এবং কেউ যদি বলে যে স্যার সাইন 150 ডিগ্রির মানও তো হাফ, দেখেন আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সাইন 150 ডিগ্রি এর মানও কিন্তু হাফ, তাহলে আমি সাইন ইনভার্স হাফের জায়গায় 150 ডিগ্রি বসাতে পারি। আবার যদি বলি সাইন 510, তার মানও কিন্তু প্লাস হাফ, রাইট? তার মানে কেউ যদি বলে স্যার সাইন ইনভার্স হাফ ইজ ইকুয়ালস টু 510, কেউ কি আমাকে এখানে ভুল ইনফরমেশন দিচ্ছে? কেউ কি আমাকে মিথ্যা কথা বলতেছে? বা এখানে একটা মানও কি ভুল? না, এখানে একটা মানও কিন্তু ভুল না। বাট তাহলে ক্যালকুলেটর কেন আমাকে 30 ডিগ্রি শো করতেছে? ক্যালকুলেটর কেন 150 বা 510 ডিগ্রি শো করতেছে না? উত্তর দুইটা। নাম্বার ওয়ান, তার কাছে অপশন একটা সেট করে দেয়া আছে, এবং সেকেন্ড হচ্ছে সিম্পল চিন্তা করো যে কোন একটা বাস্তব সংখ্যার কোন একটা এক্স কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুর সাপেক্ষে তোমাকে যদি রোটেট করতে বলা হয়, তো ডেফিনেটলি এখানে যেহেতু সব প্লাস 30 প্লাস 150 বা প্লাস 510 ডিগ্রি, দ্যাট মিনস তোমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করতে হবে ফর দ্য সাইন প্লাস। এবং তুমি বলো যে যদি প্লাস সাইন মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 30 ডিগ্রি, ডেফিনেটলি কি আমার ছোট কোণ বা কম রোটেশন? 150 ডিগ্রি বা 510 ডিগ্রি এটা ডেফিনেটলি কি আমার অনেক বেশি রোটেশন বা বড় কোণ। এই যে 30 ডিগ্রি আমার রোটেশন কম, 30 ডিগ্রি পাওয়ার জন্য আমার কি রোটেশন কম, মান কিন্তু তিনটাই সঠিক, কোনো ভুল নেই। এই যে 30 ডিগ্রি পাওয়ার জন্য যে আমি রোটেশন কম আমার আসতেছে, সেই 30 ডিগ্রিকে আমরা এই কম রোটেশনের জন্য বলতেছি সাইন ইনভার্স হাফের মান 30 ডিগ্রি। কেন? কারণ দিস 30 ডিগ্রি ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স হাফ, ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু is the principal value of sin inverse half, ঠিক আছে। এন্ড বাকি দুইটা সঠিক বাট নট প্রিন্সিপাল ভ্যালু। কেন? কারণ এদের রোটেশন বেশি। তো এই যে রোটেশনের বিষয়টা, এই যে প্রিন্সিপাল ভ্যালু এর যে বিষয়টা, এই প্রিন্সিপাল ভ্যালু এর বিষয়টা যে শুধুমাত্র এই সাইন ইনভার্স হাফ এগুলোর কারণে বা আর্গুমেন্টের কারণে সত্য বা প্রযোজ্য, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যত রকমের ম্যাথমেটিক্স, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, যত জায়গায় তুমি এরকম রোটেশন সংক্রান্ত অঙ্ক পাবে, সেই সকল রোটেশন সংক্রান্ত অঙ্কতে যদি ত্রিকোণমিতি ইনভলভ থাকে বা রোটেশন ত্রিকোণমিতি ইনভলভ না থাকুক, বাট রোটেশন যদি ইনভলভ থাকে, তাহলে তোমাকে প্রিন্সিপাল ভ্যালু নিয়েই মাস্ট কাজ করতে হবে। এম আই ক্লিয়ার অর নট? ফাইন, তাহলে প্রিন্সিপাল ভ্যালু ডেফিনেশনটা আমি একটু আমার মতো করে দিয়ে দিতে চাই, যাতে তোমরা লাইফ টাইম এটা মাথায় রাখতে পারো। আমি আমার ডেফিনেশন গুলো কিন্তু আমি এমন ভাবেই দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি, ডেফিনেটলি এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, কারণ আমি কালেক্ট করার পরে আমি নিজে যেটা বুঝি, দেন আমার কিছু উপলব্ধি মিক্স করে আসলে আমি সংজ্ঞাগুলো আর কি দেখি, যেটা বোঝা যায়। ডেফিনেটলি এগুলো বইয়ের ভাষা না, ডেফিনেটলি এটা একদম 100% মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই বেসিক গুলোই যদি তোমরা খাতায় নোট করা থাকো, যদি কখনো ভুলে যাও, শুধুমাত্র এই ডেফিনেশন গুলো দেখলেই হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু বেসিক ক্লাসগুলো এরকম ভাবে নেই, যেগুলো নোট করে থাকলে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য অন্য কোনো আলাদা গাইড কেনারও প্রয়োজন হবে না, যদিও তোমরা সবাই কিনবে কম বেশি, বাট আমি বলতে পারি যে 50% ক্ষেত্রে তোমার প্রয়োজন হবে না যদি বেসিক গুলো ভালো মতো করে নোট করা থাকে। সো যেটা আমরা বলছিলাম যে যদি বিভিন্ন ধরনের রোটেশন দিয়ে একই কাজ
একই কাজ করা সম্ভব হয়, করা সম্ভব হয় ফার্স্ট অফ অল যদি বিভিন্ন ধরনের রোটেশন দিয়ে একই কাজ করা সম্ভব হয়। স্যার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে দেখো সাইন ইনভার্স হাফ এর মান 30 ডিগ্রি, সাইন ইনভার্স হাফ এর মান 150 ডিগ্রি, সাইন ইনভার্স হাফ এর মান 510 ডিগ্রি। দ্যাট মিন্স সাইন 30 ডিগ্রির মানও হাফ, সাইন 150 ডিগ্রির মানও হাফ, সাইন 510 ডিগ্রির মানও হাফ। তাহলে বিভিন্ন ধরনের রোটেশন বা কোণ, রোটেশন মানেই কি কোণ দিয়ে একই কাজ করা সম্ভব হয় বা একই জায়গায় পৌঁছানো সম্ভব হয়। তাহলে ওই রোটেশন গুলোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু বা মিনিমাম রোটেশন সেটাই হচ্ছে মুখ্যমান, সেটাই হচ্ছে মুখ্যমান বা প্রিন্সিপাল ভ্যালু। সো আমি যে কথাটা বলছিলাম যে আমি লাস্ট ক্লাসে যতটুকু অঙ্ক দেখিয়েছি সেটা নিয়ে যদি আসলেই আপনারা অঙ্কগুলো করতেন বা অঙ্কগুলো একটু হলেও যদি সামনে আগাতেন তাহলে কি হতো জানেন? তাহলে আপনারা আজকে আমাকে মিনিমাম 4-5টা প্রশ্ন করতেন যে স্যার এই অঙ্কটা করতে যেভাবে আটকাইছি বা ওই অঙ্কটা করতে যেভাবে আটকাইছি এরপরে কি করতে হবে আমি বুঝতেছি না। সো যেহেতু এই কোশ্চেন গুলো করেন নাই তার মানেই কি দাঁড়ায়? তার মানেই দাঁড়াচ্ছে যে আসলে আলটিমেটলি আপনারা জাস্ট ক্লাসগুলো করার সাপেক্ষে করে যাচ্ছেন, এটার কোনো ফলাফল আর কোশ্চেন তো আছে। আসলে কোনো নেই। হ্যাঁ আমি তোমার কথা বলতেছি না নাসিবা, আমি বাকিদের কথা বলতেছি। যাই হোক, সো খেয়াল করেন তাহলে আমরা প্রিভিয়াস জায়গাটা আবার ফেরত যাই, প্রিভিয়াস পৃষ্ঠায়। তাহলে খেয়াল করেন আমরা এই যে যে রোটেশন গুলো করেছি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ক্লকওয়াইজ এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ক্লকওয়াইজ। তার মানে এই যে রোটেশন গুলো হলো 4টা জায়গায় এবং তার কারণে আমরা যে সূত্রগুলোর একটা সামারি লিখলাম, এই 4টা সূত্র বা এই 4টা রোটেশন এইগুলো হচ্ছে কি আমার একদম মুখ্য রোটেশন বা প্রিন্সিপাল রোটেশন, মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলা যায়। তার মানে এই যে আমরা যে রোটেট করে যে ভ্যালু গুলো পেলাম সেই ভ্যালু গুলোই হচ্ছে বা সেই রোটেশন গুলোকেও প্রিন্সিপাল রোটেশন বলা যেতে পারে। ঠিক আছে? তো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ জাস্ট 2টা ঘরে যেতে পারতেছি। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয়। তাহলে আমরা জানি প্রতিটা চতুর্ভাগের মেজারমেন্ট কত? প্রতিটা চতুর্ভাগের মেজারমেন্ট হচ্ছে আমাদের প্রতিটা চতুর্ভাগের মেজারমেন্ট হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য আমরা মেজারমেন্ট পাচ্ছি কত? প্লাস 180 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য প্লাস 180 ডিগ্রি, যেহেতু দুটি চতুর্ভাগ রয়েছে। আবার ক্লকওয়াইজ এর জন্য আমরা কয়টা মেজারমেন্ট পাচ্ছি, কয়টা চতুর্ভাগ পাচ্ছি? দুটি চতুর্ভাগ পাচ্ছি। তার মানে ক্লকওয়াইজ এর জন্য আমার আর্গুমেন্ট কয়টি? ক্লকওয়াইজ এর জন্য আর্গুমেন্ট হচ্ছে চতুর্ভাগ হচ্ছে দুটি। দ্যাট মিনস হচ্ছে আমার -180 ডিগ্রি। তাহলে আমরা যদি আর্গুমেন্টের মিনিমাম যে রেঞ্জ সেটাকে যদি আমরা একটু সাজাতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য আর্গুমেন্ট। আমরা একটু এই পাশে ধরবে না জিনিসটা, আমরা একটু এই পাশে লিখি যে মুখ্য মান বা প্রিন্সিপাল আর্গুমেন্ট আবারও বলছি এই আর্গুমেন্টের বিষয় মানে এই যে মুখ্যমানের যে বিষয়টা, এই মুখ্যমানের বিষয়টা কিন্তু কেবলমাত্র এই আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে বা ত্রিকোণমিতিক ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। ইভেন কি পৃথিবীর ঘূর্ণন, সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন, প্রত্যেকটা কৌণিক ঘূর্ণন যত জায়গায় রয়েছে সব জায়গায় এই রোটেশনের বিষয়টা আসবে, এই প্রিন্সিপাল ভ্যালুর বিষয়টা আসবে। এটা আপনারা ফিজিক্সও পাবেন ম্যাথমেটিক্স করতে গেলে। তো যে জিনিসটা বলছিলাম যে আমরা মুখ্য প্রিন্সিপাল আর্গুমেন্টের একটা রেঞ্জ আমরা ডিসাইড করতে পারি, সেটা হচ্ছে -180 ডিগ্রি থেকে আমার আর্গুমেন্টের ভ্যালুটা শুরু হবে এবং +180 ডিগ্রিতে যে আসলে আমার
আর্গুমেন্টের ভ্যালুটা শেষ হবে। তা আমি একটু এই জিনিসটা বুঝাই, এই সম্পর্কটা আমি একটু বুঝাই যে এখানে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। আর প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালুটা কি বুঝাতে চাচ্ছি, দ্যাট মিনস আমার থিটার ভ্যালু, আর্গুমেন্ট মানে বলতে গেলে আমার যে ঘূর্ণনের ভ্যালুটা আমার সর্বদা এই রেঞ্জের মধ্যে থাকবে। ঘূর্ণনের ভ্যালুটা আমার সর্বদা এই রেঞ্জের মধ্যে থাকবে। স্যার আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, আমি একই সাথে পিসিতে রেকর্ড করতেছি, তো আমার এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে। সো মেবি আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। নীলার কথা বলতেছি। যাই হোক, সো এখন এই জিনিসটা একটু বুঝাই যে আমরা যখনই আসলে চতুর্ভাগটা নিয়ে কাজ করি, তখন চতুর্ভাগটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা আসলে কি দেখি, আমরা বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা রোটেট করা শুরু করি, তাই না? তাহলে আমি যদি বলি যে আপনাকে যদি বলি +180 ডিগ্রি, তাহলে আপনি আসলে কতটুকু রোটেট করবেন? +180 ডিগ্রির জন্য কিন্তু আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করবেন। মাইক্রোফোনটা যার অন একটু কাইন্ডলি অফ করেন মাইক্রোফোনটা। তাওহিদ এবং রায়হান দুইজনের মাইক্রোফোন অন একটু কাইন্ডলি অফ করবেন। সো যেটা বলছিলাম যে আমাদের আর্গুমেন্টের যে বিষয়টা, যখন আমরা বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে আসলে +180 ডিগ্রি যাই, তাহলে আমরা আসলে +180 ডিগ্রি এই পথে আসি। আবার আমরা যখন ঘড়ির কাঁটার দিকে যখন আবার -180 ডিগ্রি রোটেট করি, তাহলে আমরা আসলে এইভাবে -180 ডিগ্রি রোটেট করি, ঠিক আছে? বাট দ্য ফ্যাক্ট ইজ, এখানে একটা জিনিস হয়তো আপনারা দেখেন, খেয়াল করছেন কিনা, খেয়াল করলে হয়তো আপনারা আমাকে অলরেডি প্রশ্ন করতেন, এটাই আসলে আফসোস, আপনারা কোনো কিছু খেয়াল করেন না। এই জায়গায় আমি কি বলেছি, এখানে আমি বলেছি লেস দেন, এবং এখানে আমি বলেছি লেস দেন ইকুয়াল। বাট ওয়াই এখানে লেস দেন, ওখানে কেন লেস দেন ইকুয়াল? এটা কি কেউ আমাকে অ্যান্সার করতে পারবেন, কেন লেস দেন এবং কেন লেস দেন ইকুয়াল? কেউ কি অ্যান্সার করার মতো নেই? স্যার এই 12 কোশ্চেনটা জন তো উপস্থিত বুঝিনি। এই মুহূর্তে। আমি আবারও বলি, আমি যে ইকুয়েশনটা বললাম, এই ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে জেনারেল আর্গুমেন্টের রেঞ্জ, মানে আপনি যতগুলো আর্গুমেন্ট 3 নাম্বার অঙ্কতে নির্ণয় করেছেন, যদি আমি যেটা বললাম যে কম রোটেশন বা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে যদি আপনি আর্গুমেন্ট রেডি করেন, তাহলে অবশ্যই আপনার যত অ্যান্সারই আসবে না কেন, সেই অ্যান্সার গুলো -180 ডিগ্রি থেকে বড় হবে এবং +180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে ছোট হবে। দ্যাটস দ্য লজিক। এখানে এই ইকুয়েশনটা মানে আমি আসলে তাই বুঝিয়েছি। এখন আমার কথা হচ্ছে, আমি কেন -180 ডিগ্রি থেকে বড় এবং +180 ডিগ্রি সমান বা ছোট বলেছি, কেন এটা বললাম না -180 ডিগ্রি থেকে লেস দেন ইকুয়াল? এই জায়গাটা কেন ইকুয়াল সাইনটা নেই এবং এই জায়গাটা কেন ইকুয়াল সাইনটা আছে, আমি সেই প্রশ্নটা করেছি। এবং এতক্ষণ ধরে আমি যা বোঝালাম তার সামারি হচ্ছে এটা, এই এক লাইনের মধ্যে রয়েছে যে আমরা আর্গুমেন্ট নির্ণয় করলে এই রেঞ্জের মধ্যে আমাদের আর্গুমেন্টের ফলাফল আসতে বাধ্য। এবং এটা আপনাদের এমসিকিউ এর জন্য একটা শর্ট নোট আপনারা হিসাব করতে পারেন যে আপনাদের আর্গুমেন্টের ফলাফল সবসময় এই সমান আসবে। এখন যদি সাপোজ আপনার +210 ডিগ্রি আপনার কোনো সময় আর্গুমেন্ট চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোথাও না কোথাও ভুল হচ্ছে। এমসিকিউ এর জন্য আপনি চিন্তা করতে পারেন যে এই রেঞ্জের মধ্যে আপনার তো ক খ গ ঘ 4টা অপশন রয়েছে, 4টা অপশন যখন থাকবে, তখন সেই 4টা অপশনের মধ্যে আপনার এই রেঞ্জের মধ্যে যে অপশনগুলো পড়ে থাকবে সেইগুলোকে আপনি ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখতে পারবেন, ট্রাই করে দেখতে পারবেন, এবং আশা করা যায় সেখানে মিলে যাবে। যদি এখানে এরকম থাকে যে -210 ডিগ্রি বা +330 ডিগ্রি, সেক্ষেত্রে আপনার সেই অপশনটা চেক করারও প্রয়োজন নেই। এমসিকিউ তার আপনি চোখের দেখায় আর অ্যান্সার করতে পারবেন না, কিছু তো চেক করতে হবে। আমি জাস্ট বলতেছি যে আপনি যদি এই রেঞ্জের মধ্যে যে অপশনগুলো দেখবেন, সেই অপশনগুলো আপনি রিচেক করে দেখতে পারবেন। অন্য যদি অপশন এই রেঞ্জের বাইরে থাকে, সেটা চেক করার কোনো প্রয়োজন হবে না।
ঠিক আছে, যাই হোক আমি পূর্বের কথায় ফেরত আসি। কেন এখানে লেস দেন দিয়েছে এবং কেন এখানে লেস দেন ইকুয়াল দিয়েছে আমি সেই জিনিসটা একটু ক্লিয়ারিফাই করি। লেস দেন দেওয়ার পিছনে কারণ কি আগে তাহলে এই জিনিসটা বুঝি, এই চিত্রটা বুঝতেই হবে। আমরা বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা যদি +180 ডিগ্রি যাই তাহলে আমরা যেই বিন্দুতে বা যেই রেখায় পৌঁছাই, বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা -180 ডিগ্রি গেলেও আমরা আসলে সেই দিক বা সেই বিন্দু বা সেই রেখাতেই পৌঁছাবো। সেই জন্য আমরা একই বিন্দুতে দুইটা আলাদা আলাদা দিক থেকে একই বিন্দুতে পৌঁছানোর কোনো মানে হয় না যদি সেই দুটি আলাদা আলাদা দিক থেকে দুটি আলাদা আলাদা রোটেশন সিস্টেমে আমরা একই বিন্দুতে বা একই পজিশনে আসার কারণে আমরা কি করি, আমরা যদি +180 ডিগ্রি ইকুয়াল বা লেস দেন ইকুয়াল নেই তাহলে আমরা -180 ডিগ্রিকে বলি যে -180 ডিগ্রি থেকে বড়। কারণ এই যে -180 ডিগ্রি যেই পজিশন যেই রেখাকে বিলং করছে, -180 ডিগ্রি যেই রেখাকে বা যেই পজিশনটাকে বিলং করছে, যে বিন্দুটাকে বিলং করছে, +180 ডিগ্রিও সেই রেখাকে সেই বিন্দুটাকে বিলং করছে। দ্যাট মিনস এই প্লাস বা মাইনাস আসলে ডিরেকশনটাকে নির্দেশ করতেছে। 180 ডিগ্রি কিন্তু দুই দিক থেকেই একটা রেখাকে মানে ডিনোট করতেছে। সেই জন্য একটা যদি 180 হয় আরেকটা হবে 180 থেকে ছোট বা বড়। এখন তাহলে এই জায়গায় একটা কনফিউশন চলে আসে যে স্যার তাহলে আমি একটা কাজ করতে পারি, যে আপনি যেহেতু বলেছেন যে দুটি বিন্দু একই দুটি জায়গা থেকে একই বিন্দুতে বা একই লাইনে আমরা আসতেছি, তাহলে একটা কাজ করি, -180 ডিগ্রি থেকে আমরা করি হচ্ছে বড় বা সমান আর্গুমেন্টকে, -180 ডিগ্রি থেকে বড় বা সমান করি আমরা আর্গুমেন্টকে, মানে মানে আমরা -180 ডিগ্রি থেকে যাব, কিন্তু +180 ডিগ্রি এটার আমরা +180 ডিগ্রি এটার আমরা কি করে ফেলি, এটার আমরা জাস্ট লেস দেন দিয়ে দিই, আমরা এখানে লেস দেন ইকুয়াল দিব না, এটাও হবে। দ্যাট মিনস এই যে -180 ডিগ্রি থেকে লেস দেন ইকুয়াল করে আর্গুমেন্টে যাচ্ছি +180 ডিগ্রি পর্যন্ত, এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট হিসেবে। বুঝাতে পারছি? বুঝাতে পারছি স্যার? স্যার আরেকবার একটু বুঝান। আচ্ছা, ঠিক আছে, গুড। দেখেন আমি আবার একটু চিত্রটা এঁকে বুঝাই, দেখেন সিম্পল, আপনি তো রোটেট করবেন, আমাদের কাজটা এখন রোটেশন, আমরা তো এই লাস্ট কয়েকটা ক্লাস ধরে আসলে সেই জিনিসটা নিয়েই কথা বলতেছি, তাই না? এখন আপনি চিন্তা করেন যে আপনি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যে দিক থেকে আসলে আসলেন, একটা রেখায় আসলেন, আবার উল্টো দিক থেকেও ক্যালকুলেট করে ঘূর্ণন করে আপনি একই বিন্দুতে আসলেন। চিন্তা করেন, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই একটা বিন্দুকে নির্দেশ করার জন্য আপনি একবার +180 ডিগ্রি, এই যে আমি যদি এই বিন্দুটা থেকে এই বিন্দুটা পর্যন্ত আসতে চাই ঘড়ির কাঁটা বিপরীত দিক থেকে, অবশ্যই অবশ্যই আপনাকে +180 ডিগ্রি লিখতে হবে, যেখানে প্লাস ডিনোট করতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং 180 ডিগ্রি ডিনোট করতেছে 180 ডিগ্রিকে, রাইট? আবার আপনি যদি বিপরীত দিক থেকে আসতে চান, তাহলে মানে ঘড়ি কাঁটার দিকে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে কত, -180 ডিগ্রি। তাহলে মাইনাস ডিনোট করতেছে ঘড়ি কাঁটার দিক এবং 180 ডিগ্রি ডিনোট করতেছে 180 ডিগ্রি পরিমাণটা। তো আমার কথা হচ্ছে যে আমরা দুই দিক থেকেই ঘুরে একই বিন্দুতে পড়তেছি, সেই জন্য আমরা বলি রেঞ্জটাকে এরকম করো যে তুমি যদি +180 ডিগ্রি নাও তাহলে এটা নাও হচ্ছে 1-179.99999 ব্লা 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 ব্লা, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে ছোট, 180 ডিগ্রির চেয়ে বড়, -180 ডিগ্রির চেয়ে বড়, এরকম একটা মান নাও। অথবা তুমি যদি এখানে মান নাও -180 ডিগ্রি, তাহলে তুমি এখানে মান নাও +179.99999 ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে যে আমরা একই বিন্দুকে একই লাইনকে দুটি আলাদা আলাদা ডিরেকশন দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন হয় না। দ্যাটস ওয়াই আর্গুমেন্টের রেঞ্জ প্রথমে যদি -180 ডিগ্রি থেকে বড় হয় তাহলে +180 ডিগ্রি সমান বা ছোট হবে, যদি -180 ডিগ্রির বড় বা সমান হয় +180 ডিগ্রি থেকে ছোট হবে। দ্যাটস দা অনলি বেসিক। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? জি স্যার। এখন এই মানে সত্যি কথা বলতে গেলে কি এই কথাগুলো আসলে কেন বলি, কি কারণে বলি, আসলে অঙ্কতে না গেলে কখনোই বোঝানো সম্ভব না। তো দ্যাটস ওয়াই জাস্ট ওয়েট এ লিটল বিট, আমি অঙ্কতে গেলেই আসলে তোমরা এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ
অঙ্ক না করালে আসলে বোঝানো সম্ভব না যে এই বকবক গুলো কেন করি। ঠিক আছে, যেমন লাস্ট দুইটা ক্লাসে আমরা মডুলাস এবং লাস্ট ক্লাসে আর্গুমেন্ট নির্ণয়ে যতটুকু কথা বলেছি সেটা কিন্তু আমি অলরেডি 3 নাম্বার অঙ্কতে অ্যাপ্লাই করে দেখিয়েছি। ঠিক তেমনি ভাবে আজকের আর্গুমেন্ট রিলেটেড যে আলোচনা প্রথম অংশে, যে আমরা শর্টার ভার্সন নিব, মানে প্রিন্সিপাল ভ্যালু নিব, সেই আলোচনাটা তোমরা এখন আবার অঙ্ক নাম্বার 3-এ অ্যাপ্লাই করবা। এই পর্যন্ত ডেফিনেশন, মুখ্য মান এই পর্যন্ত অ্যাপ্লাই করবো এবং এটার মান তোমাদের এমসিকিউ তে যে খুব হেল্প করবে। তো অঙ্কতে গেলে আসলে আমরা তোমাদেরকে বুঝাতে পারবো যে এই কথাগুলোর মানে কি, তখন যে তোমরা রিলেট করতে পারবে। জাস্ট এতটুকু বলি, এখানে দুটো জিনিসই সঠিক, একটা লেস দেন হলে আরেকটা লেস দেন ইকুয়াল হবে, একটা লেস দেন ইকুয়াল হলে আরেকটা লেস দেন হবে, দ্যাটস ইট। এইটাই বোঝাতে চাচ্ছি। ফাইন, এখন আমি একটু এক্সাম্পলে চলে যাব, কিছু এক্সাম্পলে আমি যতটুকু জানিয়ে কথা বললাম সেই ধরনের কিছু এক্সাম্পলে আমি একটু চলে যাব। বাই দ্য ওয়ে, ঈদের আর খুব বেশি দিন বাকি নেই, সবার শপিং কিরকম হয়েছে? স্যার নো শপিং কেন? আপনার জন্য। কেন, কি হয়েছে? আমার স্যার জন্য আপনি নো ক্লাস শপিং করান, মানে? আপনি ক্লাস করাইলে আমি কিভাবে যাবো? তো সারাদিন লাগবে। সারাদিন লাগাও, সমস্যা কি? কালকে কালকে ক্লাসটা করব, কালকে ক্লাসটা করাবো, কালকে ক্লাস করাবো, তারপরের দিন বন্ধ, তারপরের দিনও ক্লাস করাবো, তাহলে যাও, তারপরের দিন যাও। স্যার অন্য পড়াও তো থাকে। হ্যাঁ অবশ্যই, আমার ক্লাস স্যার 11 তারিখ পর্যন্ত স্যার নিতেই হবে, এটা এছাড়া আর কোনো উপায় নেই। মাসুম, পাঞ্জাবি কিনে দিব, ঠিক আছে স্যার, বেতনটা দিয়ে দেন, আমি সেই টাকা দিয়ে পাঞ্জাবি কিনে দিব, না কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ নিলয়, গরিবের আবার ঈদ। স্যার আপনি তো গরিব,